আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি কিশোর কণ্ঠের নিয়মিত অনুষ্ঠান লেখক সংলাপে। আজকের অনুষ্ঠানে আমি আছি এম সামিন হাসান এবং আমাদের সাথে আজকে অতিথি হিসেবে রয়েছেন লেখক, গবেষক এবং শিক্ষক মোহাম্মদ জসিমউদ্দিন স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকের অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, বেশ ভালো লাগছে এই কারণেই ছোট্ট করেই বলি, এটা আসলে তারুণ্যের সঠিক পথে থাকার জন্য এবং জ্ঞান আহরণের যে একটা যাত্রা, সেই যাত্রার অন্যতম সহায়ক হচ্ছে কিশোর কণ্ঠ। তো সেই কিশোর কণ্ঠে এসে অবশ্যই ভালো লাগছে। দর্শক, মোহাম্মদ জসিমউদ্দিন স্যার আমাদের তরুণদের নিয়ে কিন্তু অনেক কাজ করেন, পাশাপাশি নজরুলকে নিয়ে তার রয়েছে বিশদ গবেষণা এবং তিনি শহীদ ওসমান হাদিকে নিয়েও কিন্তু বিভিন্ন রকমের লেখালেখি করেছেন। আমাদের যে শহীদ ওসমান হাদি ভাই, সে শুধুমাত্র একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না, পাশাপাশি তিনি একজন লেখক, কবি, সাংস্কৃতিক ব্যক্তিত্বও ছিলেন। তো আজকে আমরা স্যারের কাছ থেকে শহীদ ওসমান হাদি সম্পর্কে জানব। তো আমরা মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যে আপনারা যারা আজকে দেখছেন, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটি অন্যদের মাঝে ছড়িয়ে দেবেন। তো স্যার, আজকে আপনার কাছে প্রথমে যে প্রশ্নটি রাখতে যাচ্ছি সেটা হলো যে তরুণদের জন্য কেন ওসমান হাদি একজন আদর্শ বা আইডল হিসেবে কেন আমাদের কাছে গ্রহণযোগ্য হতে হবে? ধন্যবাদ সামিন, অত্যন্ত সুন্দর এবং সময় উপযোগী একটি প্রশ্ন করার কারণে। শরীফ ওসমান হাদি কেন তরুণদের কাছে প্রাসঙ্গিক বা অত্যন্ত গ্রহণীয় বা আদর্শ হিসাবে কাজ করে, এর অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ যেটি হচ্ছে, খুব সাধারণীকরণ আমরা করে বলতে পারি, সেটা হচ্ছে ওসমান হাদি নিজেই কিন্তু একজন তরুণ ছিল। অর্থাৎ যখন শাহাদাত বরণ করে মাত্র 32 বছর পেরিয়ে 33-এ পা রেখেছে এমন অবস্থায়, এটা একটি কারণ। দ্বিতীয় এবং তৃতীয় চতুর্থ যে তিনটি কারণ বলবো, সেই তিনটি কারণই হচ্ছে ঐতিহাসিকটা কীভাবে আমরা 24-এর বিপ্লব যেটি সংগঠিত হয়, সেই সংগঠনের পিছনে যারা অনুঘটক হিসেবে কাজ করে প্রত্যেকেই কিন্তু তরুণ ছিল। এই তরুণরা কিন্তু আসলে ক্ষমতার পালাবদ্ধ জন্য করেনি, তরুণরা করেছে তাদের স্বপ্ন থেকে। সেই স্বপ্নটা কী ছিল? মুক্তির আকাঙ্ক্ষা, সাম্যের কথা বলেছে তারা, ইনসাফের কথা বলেছে, এবং তারা যেটা চেয়েছে সেটা হচ্ছে একটি সহাবস্থানপূর্ণ সুন্দর একটা রাষ্ট্র বিনির্মাণের কাজ করেছে। সেই স্বপ্নের বিপ্লব থেকেই কিন্তু উঠে আসা শরীফ ওসমান বিন হাদি, অর্থাৎ ওসমান হাদি যাকে আমরা বলছি, এটি একটি কারণ। দ্বিতীয়ত যে কারণটি এখানে কাজ করে হচ্ছে, আমরা দেখেছি অতীতে সবাই যখন আসে, তরুণদেরকে আসলে অনেকটাই অনুপযোগী মনে করা হয় রাষ্ট্রের জন্য, কিন্তু ওসমান হাদির মতে এখানে ঐতিহাসিক একটা লেগেসি ছিল। সেই লেগেসিটা কীভাবে ছিল আমরা যদি খেয়াল করে থাকি, সেই নবাব সিরাজউদ্দৌলার কথা যদি বলি, তিনি যখন ক্ষমতায় আসীন হন তার বয়স 30-এর নিচে। তার মন্ত্রী পরিষদে বা সেই সময় দরবারে যারা ছিলেন তারাও কিন্তু সেই 25 থেকে 35-এর মধ্যে সবাই ছিল, অর্থাৎ তরুণ ছিল। এরপরে আমরা যদি বলি হাজী শরীয়তুল্লাহ বা তিতুমির এবং অন্যান্যদের কথা যদি নিয়ে আসি, ইভেন আমরা যদি চলে আসি এক লাপে একটু কষ্ট করে, কাজী নজরুল ইসলাম এবং নবাব সলিমুল্লাহ খান, যার কথাই আমরা বলি না কেন, প্রত্যেকে কিন্তু তরুণ ছিল। এই তরুণরাই আসলে সমাজটাকে নতুন করে নির্মাণ করেছে। সেই নির্মাণের জায়গাটা, আকাঙ্ক্ষাটা শরীফ ওসমান হাদি কিন্তু এটাকে খুব উপলব্ধি করতে পেরেছিল। এবং তিনি আরেকটা জিনিস উপলব্ধি করতে পেরেছেন, আমাদের বয়োজ্যেষ্ঠদের প্রতি তিনি সম্মান রেখেছেন, কিন্তু বয়োজ্যেষ্ঠরা সবসময় চেষ্টা করতেন যে তারা তাদের সমকক্ষ কেউ নয়। কিন্তু ওসমান হাদি এটা খুব ভালো করে বুঝেছিল যে তরুণরাই কেবল পারে সমাজটাকে তারা বসবাস উপযোগী এবং সকল ধর্ম, বর্ণ, বয়স, পেশা সবাইকে একটা কাতারে নিয়ে আসতে পারে। অর্থাৎ একটা মানুষ একটা রাষ্ট্রে তার মেরুদণ্ডকে যদি সোজা করে দাঁড়াতে হয়, সেখানে কিন্তু এই তরুণদের প্রয়োজন। এবং লাস্ট আরেকটা রিজন বলি, এই প্রসঙ্গটা শেষ করছি। আমরা ইসলাম যখন পরিপূর্ণভাবে এই পৃথিবীতে আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য দিয়ে, এরপরে খোলাফায়ে রাশিদিনের ঠিক জামানার পরপরই আমরা যখন দেখি আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম যিনি লড়াই করেন তিনি হচ্ছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্থাৎ তিনি কিন্তু একজন তরুণ ছিলেন। এই যে তারুণ্যের ধারাবাহিকতাটা আমরা যেটা পরম্পরা বলছি, ওসমান হাদি কিন্তু সেই জন্যই তরুণদের কাছে খুব জনপ্রিয়। এবং তিনি তরুণদের হৃদয়ের যে ভাষা, মনের যে ভাষা, চোখের যে ভাষা এবং তাদের পারিপার্শ্বিক যে ভাষা, সকল ভাষা কিন্তু তিনি সমন্বিতভাবে প্রকাশ করতে পারতেন এবং সবাইকে তার হৃদয়ে
গ্রহণ করে নিতে পারতেন এবং তার উষ্ণতা দিয়ে সকল তরুণদেরকে জাগিয়ে তুলতে পারতেন। এই কারণেই ওসমান হাদি তরুণদের কাছে আসলে আদর্শ হয়ে উঠেছিল। আচ্ছা, আরেকটা জিনিস যেটা ওসমান হাদি ভাইয়ের কোন দিকটা আসলে আমাদের আপনার কাছে মনে হয় যে কোনটা বেশি অনুপ্রেরণাদায়ক ছিল? ওসমান হাদির বেশ কয়েকটা বিষয় খুবই অনুপ্রেরণাদায়ক ছিল। প্রথম যেটা ছিল, তিনি মানুষের মধ্যে কোনো ভেদাভেদ করতেন না এবং তার মনুষ্য অর্থাৎ মানবিকতা যেটা দরকার এই পৃথিবীতে এখন অসংখ্য মানুষ আছে কিন্তু মানবিক বোধসম্পন্ন মানুষ নাই। ওসমান হাদির মধ্যে এটা সবচেয়ে বেশি ছিল। আর দ্বিতীয়ত তার ছিল একেবারে নিখাত একটা আদর্শ। এই আদর্শটাই আসলে ওসমান হাদিকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে এবং মানুষের কাছে, বিশেষ করে তরুণদের কাছে একেবারে মানে তাদের হৃদয়ে পৌঁছে দেওয়ার মতো কাজ করেছে। এবং এই আদর্শের বাণী দিয়েই কিন্তু যারা বয়োজ্যেষ্ঠ এবং ভিন্ন পেশা, ধর্ম, বর্ণ, শ্রেণী আছে সবার কাছে পৌঁছে গেছে তার মানে আদর্শের কারণেই। আচ্ছা, আরেকটা জিনিস যেটা ওসমান হাদি ভাইয়ের যে বিরোধিতাটা ছিল, বিরোধী যে বিষয়গুলো ছিল সেগুলো কি শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রের দিক থেকেই ছিল নাকি এর ভিতরে আরও বৃহৎ কোনো বিষয় বা অন্য কোনো বিষয় আছে কিনা? এখানে প্রশ্নটা এইভাবে আর কি, একটা হচ্ছে যে ওসমান হাদিকে যারা বিরোধিতা করছে বিরোধিতার কারণটা যেমন আছে এবং ওসমান হাদিও আবার যেই সমস্ত বিষয়গুলোকে বিরোধিতা করেছে এখানে কিন্তু ভাইস ভার্সা একটা বিষয় আছে। প্রথম কথা হচ্ছে ওসমান হাদি রাজনৈতিক ব্যক্তি হিসেবে যতটুকু না ছিল তার চেয়ে বেশি সাংস্কৃতিক কর্মী, তার সংস্কৃতি অঙ্গনেই সবচেয়ে বেশি ছিল। এই যে তার বিরোধিতা করা যারা করছেন, আসলে একটা জাতি কিভাবে দাঁড়ায়, একটা রাষ্ট্র কিভাবে দাঁড়ায়, একটা জনগোষ্ঠী পৃথিবীতে মাথা উঁচু করে বা আপন মর্যাদায় যদি দাঁড়াতে চায় তাহলে সংস্কৃতিটা সবচেয়ে বেশি দরকার। কারণ রাষ্ট্র আসলে কি করে, রাষ্ট্র হচ্ছে সংস্কৃতির মধ্য দিয়ে গড়ে ওঠা যে মানুষের ইচ্ছা, আকাঙ্ক্ষা, স্বপ্ন, এগুলোকে বিনির্মাণের জন্য সে কাজ করে যায়, অর্থাৎ ইমপ্লিমেন্ট করে। এখন বাংলাদেশের যেটা সমস্যা হয়েছে 1947 পরবর্তীতে আমরা যখন নব্য উপনিবেশবাদের মধ্যে অর্থাৎ পাকিস্তানি শাসনামলের পড়ে যাই, তখন মানুষ কিন্তু 71-এ ঘুরে দাঁড়িয়েছিল একটা স্বপ্ন নিয়ে, কিন্তু সেই স্বপ্নের আসলে বাস্তবায়ন হয় নাই। বরং কী করা হয়েছে, আমাদেরকে অক্টোপাসের মতো সাংস্কৃতিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, ধর্মীয়ভাবে এবং শিক্ষা ও ভাষিকভাবে আমাদেরকে আধিপত্য বা আমাদেরকে নির্যাতন, নিপীড়ন করা হয়েছিল। এই নিপীড়নের যে জায়গাটা, এটা একমাত্র ব্যক্তি হিসাবে অর্থাৎ বিগত 54 বছর বা 55 বছরে একজনই ধরতে পেরেছিলেন, তিনি হচ্ছেন শরীফ ওসমান হাদি। যার কারণেই আসলে তাকে লক্ষ্যবস্তু করা হয়। কারণ এই বিষয়টাকে যদি অর্থাৎ তার এই সাংস্কৃতিক আন্দোলনটাকে যদি থামিয়ে দেওয়া যায় তাহলে আমরা বরাবরই দাস অর্থাৎ শৃঙ্খলিত থাকব। যার কারণেই ওসমান হাদি এই বিরোধিতার আসলে কারণ ছিল, এটাই মূল কারণ। আচ্ছা, আমাদের ভাই কি বলে ভাইয়ের যে সাংস্কৃতিক কার্যক্রমগুলো ছিল সেগুলো আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এইটাকে মূল্যায়নের অনেকগুলো মানে বিষয় আছে। প্রথম কথা হচ্ছে যে আমি একটু আগে বলেছিলাম যেটা একটা জাতিসত্তা বিনির্মাণ বা জাতিসত্তার আত্মপরিচয় এবং তাকে আমরা যেমন বলি যে ওই একটা কবিতার অংশ ধার করি শঙ্খ ঘোষের, সেটা হচ্ছে তুমি কি খুঁজছো, আমি আমার মেরুদণ্ডটাই খুঁজছি। এই 54 বছর কিন্তু আমাদের মেরুদণ্ডটা আমাদের সাথে ছিল না। ওসমান হাদি প্রথমত যে তার মেরুদণ্ডটা অর্থাৎ জাতির মেরুদণ্ডটাকে শক্ত করার জন্য এবং জায়গায় নিয়ে আসার জন্য তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডটা প্রথমত করেছেন। দ্বিতীয়ত আমি এখানে একটা ঐতিহাসিক বিষয় বলি, এটা একটু সময় একটু লাগবে। সেটা হচ্ছে ব্রিটিশরা যখন এই দেশে আসলে দখল করে নেয়, অর্থাৎ 1757 সালে বাংলাকেই তো প্রথম দখল করে, তারপরে 1857 সালে গিয়ে পুরো ভারতীয় উপমহাদেশটাকে তাদের করায়ত্ত করে। এই যে 100 বছরের মধ্যে তারা কয়েকটা কাজ করে। একটা হচ্ছে সাংস্কৃতিক অ্যাগ্রাসনের মাধ্যমে, আধিপত্যবাদের মাধ্যমে তারা আমাদেরকে কি বলা হচ্ছে আনসিভিলাইজড শব্দগুলো ব্যবহার করেছে, বলছে আমরা আনএডুকেটেড, আনকালচার্ড, আমি তাদের ভাষায় বলছি। এই শব্দগুলো বলার পরে আমরা কি হচ্ছে আমাদের মধ্যে আত্মবিশ্বাসের যে ঘাটতিটা দিন দিন এত বেশি তৈরি হয়েছে যে আমরা নিজেরাই জানছি না আমরা আসলে কারা। তখন আমরা কি হয়ে গেছে ওই যে পরনির্ভরশীল পরগাছার মতো পশ্চিমা সংস্কৃতির দিকে তাকাচ্ছে, একবার কলকাতার সংস্কৃতির দিকে তাকাচ্ছে। এই যে আমাদের মস্তিষ্ক বিকৃত, এবং যেমন ওসমান হাদির একটা কথা আছে না যে আর সব কিছু আমার ধ্বংস করে আমার মস্তিষ্কটাকে খেও না। এই যে তার কবিতার যে অংশটা, মস্তিষ্কটা কেন খেও না, কারণ এইটাই হচ্ছে আমাকে কি করবে, আমার সাংস্কৃতিক জাগরণটা ওখান থেকেই তৈরি হবে। অর্থাৎ আমি যদি কথা বলি খুব সহজ ভাষায় তাহলে হচ্ছে
যোগে যোগে 1757 সাল থেকে এই 2024 সাল পর্যন্ত নানান পর্যায়ে নানান কায়দায় কানুন ব্যবহার করে, নানান অস্ত্র ব্যবহার করে আমাদের সাংস্কৃতিক মনোজগৎটাকে এমনভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, আমরা মনে হয় যে আমাদের কিছুই আসলে নেই। অথচ আমরা যদি তার আগে খেয়াল করি, আমাদের একটা ভাষা ছিল, আমাদের সংস্কৃতি ছিল, আমাদের শিক্ষা ব্যবস্থা ছিল, আমাদের নিজস্ব অর্থনীতি চিন্তা ছিল, আমাদের কৃষি কাঠামো, রাষ্ট্র কাঠামো, সমস্ত কিছু ছিল। এই সব কিছু মিলিয়ে কিন্তু আসলে সংস্কৃতি। কারণ সংস্কৃতিটাকে অনেক সময় আমরা কী ভাবি, আমাদেরকে পশ্চিমেরা আসলে কিভাবে শিখিয়েছে, সংস্কৃতি মানে হচ্ছে নাচ গান করো, নাটক করো। আমি খুব স্পষ্ট করে বলি, সংস্কৃতির এই যে আমি একটু আগে যে শব্দগুলো ব্যবহার করলাম, এগুলো হচ্ছে একেবারে সংস্কৃতির মানে নিম্ন স্তরের একটা বহিঃপ্রকাশ। বহিঃপ্রকাশ। আসলে সংস্কৃতিটা কি? সংস্কৃতি একজন মানুষের জীবন আচরণের প্রত্যেকটা জিনিস। যেমন আমি সামিনের সাথে কথা বলছি, আমি একটা জিনিসকে আমাকে কেউ ইনফরমেশন দিচ্ছে, সেটাকে রিয়্যাক্ট করছি বা রিসিভ করছি, অথবা আমি অন্যকে কিভাবে তার সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করছি, এই সমস্ত বিষয়টুকু মানুষের টেস্ট। যেমন আমি একটা কথা বলি, আমরা আসলে কি করতাম, আমরা ছোটোবেলায় মক্তবে পড়তাম, পার্টিতে পড়তাম, তার মানে এটা দিয়ে বোঝা যেত যে আমার সংস্কৃতিটা কি। কেন আমি কথাটা বলছি, যেমন মক্তবের যে শিক্ষা ব্যবস্থা ছিল, এটা ছিল বৈষম্যহীন, শ্রেণী বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা। কারণ এখানে সমাজের সবচেয়ে যিনি প্রভাবশালী ব্যক্তি তিনি আসতেন, তার ছেলে মেয়ে আসতো, আবার সবচেয়ে নিম্ন স্তরে যে আসতো সবাই একসাথে বসে কিন্তু একই সুরে পড়াশোনা করতো। এটা ছিল আমার সংস্কৃতি, অর্থাৎ শ্রেণী বৈষম্যহীন সমাজ। তো ওসমান হাদির যে বিষয়টা হচ্ছে, তিনি সেই সংস্কৃতিকে ধারণ করেছেন যেটা আসলে ইসলাম ধারণ করত। ইসলাম কি বলতো? ইসলাম যেটা হচ্ছে মানুষের মধ্যে ভেদাভেদ নেই, ধর্ম বর্ণ নেই। যেমন আমি একটা এক্সাম্পল দিই, ইসলাম যখন বলা হচ্ছে তুমি প্রতিবেশীর খবর নাও, এই প্রতিবেশী বলতে কাকে বোঝানো হয়েছে? শুধু মুসলিমকে? মোটেও না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যা আছে সকল মানুষকে বোঝানো হয়েছে। ওসমান হাদি কিন্তু সাংস্কৃতিক আন্দোলনের মূল পর্যায়টা ছিল ওই জায়গায়, যে আমার মধ্য দিয়ে ঔপনিবেশিক কোনো বীজ বপন করে কেউ যাতে আমাকে আর দাসত্বের শেকলে বন্দি করতে না পারে, বরং আমি এর চর্চার মধ্য দিয়ে স্বাধীন হব। অসংখ্য ধন্যবাদ স্যার। এ পর্যায়ে যদি জানতে চাই যে ওসমান হাদি ভাইকে যদি নজরুলের জীবন্ত কবিতা হিসেবে যদি আখ্যায়িত করা হয়, যেহেতু আপনি একজন নজরুল গবেষক, আপনার কাছে এই জিনিসটা আমি জানতে চাচ্ছি, সেটা হলো যে তাকে যদি এই নজরুলের জীবন্ত কবিতা হিসেবে যদি আখ্যায়িত করা হয়, এটা কতটুকু যথার্থ হবে? এইটা পরিপূর্ণভাবেই যথার্থ। মানে একটা কথা আছে তাত্ত্বিক জগতে, এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে। আমরা নজরুলের সবচেয়ে বিখ্যাত কবিতাটাই বলি থাকি বিদ্রোহী। বিদ্রোহীর প্রথম লাইনটা আসলে কি? বলবীর চির উন্নত মমশির। নজরুলের পরে আমি একজন মানুষকে বলি আপসীনভাবে এই যে শিরটাকে উঁচু করে, মানে বীরের ভেসে মাথাটাকে একেবারে ওই সিরাতুল মুস্তাকিমের দিকে রেখে মানব কল্যাণের জন্য কথা বলেছেন, সেটা কিন্তু ওসমান হাদি। এটা গেল একটা উদাহরণ। দ্বিতীয়ত হচ্ছে, এখানে আরেকটা বিষয় ছিল, আমি মানি না কো তাহার আইন, এই বিদ্রোহী কবিতায়। এই যে আইন মানি না, এটা কার মানি না? কারণ ওই ঔপনিবেশিক শাসনের সাথে যারা কোলাবোরেটর করে, দোসর হিসাবে এই দেশে যারা আইন প্রণয়ন করে, নিজস্ব মানুষগুলোকে, জাতিসত্তাকে এবং সাধারণীকরণকে তারা নিয়ন্ত্রণ করে। যেমন আমি বলি, যেহেতু এটা কিশোর কণ্ঠের একটা অনুষ্ঠান, কিশোরদের জন্য অনুষ্ঠান, সেখানে বলি আসলে আমরা বিগত দিনগুলোতে কী দেখেছি, কিশোরদেরকে এমনভাবে ডাইভার্ট করা হয়েছে, করে নিয়ে তাদেরকে তার আসলে আসল পরিচয়টা কি সে জানতো না। সে ভাবতো যে আমি একটু গেম খেলবো, আমি একটু আনন্দ ফুর্তি করব, আমি একটা পার্টি করব, এইটাই বুঝে আইন। এই যে এর মধ্য দিয়ে কিন্তু একটা খুব ভার্চুয়াল ইনভিজিবল একটা ল বা আইন তৈরি করা হয়েছিল। ওসমান হাদি কিন্তু এই জায়গায় মানে আঘাত করেছে, বলছে আমি তোমার এই আইনটা মানি না। আমি কোন আইন মানবো? যেটা আমার সৃষ্টিকর্তা দিয়েছেন সে আইন মানবো। আরেকটা প্রশ্ন এখানে অবশ্যই আসবে, এই একই জায়গা থেকে আমি যদি নেই, সেটা হচ্ছে তিনি বলছেন, মানে নজরুল কি বলছেন, যে আমি সেই দিন হব শান্ত। কবে? যেদিন এই পৃথিবীতে কোনো অন্যায়, অবিচার, ভেদাভেদ, জুলুম, অত্যাচার থাকবে না। তা এটা কারা করতো? তারাই করতো যারা ইনসাফের সমাজ চায় না, যারা আসলে সাম্যের কথা বলে না, যারা মানুষে ভেদাভেদ করতে চায়, যারা পুঁজিবাদে বিশ্বাস করে মানে অন্যদেরকে নিয়ন্ত্রণ করতে চায়, নিজেরাই কেবল সেন্টারে বা কেন্দ্রে থেকে অন্যদেরকে প্রান্তিক করে শোষণ করবে, তাদের বিরুদ্ধে। অর্থাৎ আমি যদি বলি যে শুধু এই কবিতা না, আমি মানে অসংখ্য কবিতা, এবার যেমন আমি গাহি সাম্যের গান, তার মানুষের যে কবিতাটাই যদি আমরা বলি, এইভাবে প্রত্যেকটা কবিতায়, ইভেন কি তার রাজবন্দী, জবানবন্দি যেই মানে আমরা অভিভাষণের কথা যদি বলি, প্রত্যেকটা শব্দ তিনি ধারণ করেছেন। এটা একটা পর্যায়ে গেল।
দ্বিতীয়ত একটা চমৎকার জিনিস আমি এখানে একটু উল্লেখ করে হয়তো একটু পরে আসতেও পারতো, নজরুলের ভাষা নিয়ে একটা প্রশ্ন আছে। নজরুল আসলে কোন ভাষায় কবিতা লিখতেন, এটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন, যে সরলীকরণ করে বলা হয় যে বাংলা ভাষায়, কিন্তু নজরুল বিরোধী যারা আছেন তারা বলছেন যে নজরুল তো বাংলা ভাষায় লিখতেন না, তিনি আরবি, ফার্সি, উর্দু সব কিছুকে, হিন্দি সব কিছুকে মিশেল একটা ভাষা লিখতেন। আমরা যদি শরীফ ওসমান হাদিকে খেয়াল করি, তার যে বক্তব্যগুলো, তার যে সাংস্কৃতিক কর্মগুলো, তার যে লেখালেখিগুলো, কবিতাগুলো, তিনি সেই ভাষাকে ধারণ করতেন। কেন করতেন? এটার তো নিশ্চয়ই একটা কারণ আছে। তার মানে কি, সেটা নজরুল যে পথটা দেখিয়েছেন সেটাকে তিনি ধারণ করেছেন, এবং এটার সাথে একটা ইতিহাসের একটা লেগেসি দিতে হবে। আমি একটু আগে যেমন বলছিলাম যে 1757 সালে ইংরেজরা দখল করে, যে কোনো রাষ্ট্র যদি অন্য রাষ্ট্রকে ধ্বংস করতে হয় দুটো জায়গাতে প্রথম আঘাত করে। প্রথমটা হচ্ছে ভাষাটাকে সম্পূর্ণরূপে তাদের ভাষাটা করার চেষ্টা করে, যেমন ইংরেজরা করেছেন। তারপর পাকিস্তানের এসে কি করেছেন, একেবারে 15 দিনের মাথায় বলছেন যে উর্দু মানে শ্যাল বি দ্য অনলি ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, তার মানে কি ভাষার প্রতি আঘাত করেছে। দ্বিতীয়ত তারা যে কাজটা করে শিক্ষার প্রতি আঘাত করে থাকে। তো 1757 সালে যখন আসে, আমার এই ভাষাটা ছিল, আমার ভাষাটা কি ছিল, বাংলা, আরবি, ফার্সি, এই যে একটা মিশ্রিত একটা ভাষা ছিল, নজরুল কিন্তু সেই ভাষাটা ব্যবহার করছেন। ঠিক ওসমান হাদি সেই জায়গায় এসেছেন। তার মানে হচ্ছে কি, আমরা যদি খেয়াল করি নজরুল যতগুলো বিষয় দিয়ে কাজ করেছেন ততগুলো করে। এখন এটার উদ্দেশ্যটা কি, এটাকে একটু আসলে বলে নেওয়া ভালো, কারণ তাহলে আমার মনে হয় যে যারা শুনছেন তাদের মধ্যেও এটা বোধ শক্তিটা বা এই উৎসাহটা জাগবে। নজরুল আসলে কী চেয়েছেন? মানুষের মুক্তি। নজরুল চেয়েছেন যে অন্য কোনো দেশ যারা এই ভূখণ্ডের মালিক নন তারা এখানে শাসন করবে না, ঠিক অন্য জায়গাতেও আবার তার পাশের প্রতিবেশী বা আমরা যেটা বলছি যে পাওয়ার কান্ট্রি যেগুলো আছে তারা কিন্তু সেটাকে শাসন করেন, এটা একটা বিষয় ছিল। দ্বিতীয়ত তিনি যে জিনিসটা চেয়েছেন, সাধারণ মানুষের যে ভাষা, চিন্তা, চেতনা, সেটাকে জাগ্রত করা, সেটা তিনি করেছেন। তারপরে তিনি কী কাজ করেছেন? কৃষক, শ্রমিক সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একই কাতারে এসে কিন্তু ওই যে মানুষ কবিতায় তিনি সাম্যের কথা বলেছেন। এইটা কিন্তু ওসমান হাদি সাম্যটার চেয়ে বেশি ব্যবহার করতেন ইনসাফ, ইনসাফ বেশি ব্যবহার করতেন। তার মানে হচ্ছে কি, আমরা তার গানের দিক থেকে যদি চিন্তা করি, দর্শনের দিক থেকে চিন্তা করি, এবং এখানে আরেকটা চমৎকার জিনিস অবশ্যই উল্লেখ করা দরকার, যেহেতু নজরুল এবং হাদির সাথে একটা সম্পৃক্ততা আছে, সেই সম্পৃক্ততাটা হচ্ছে কি, নজরুল এমন একটা ফিলসফি দিয়েছেন যে পৃথিবীর মানচিত্রে 3টা স্বাধীন রাষ্ট্র হয়েছে নজরুলের দর্শনের কারণে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আজকে যে রাষ্ট্রটা, এটা কিন্তু নজরুলেরই আসলে এই ব্রেইন চাইল্ড আমি বলবো। কারণ আমরা সেই সময় যদি ইতিহাসে ঘাঁটি, সেই সময়ের যে মুভমেন্টগুলো হচ্ছে সেটা অনেকটাই অসহযোগ বলি, বা আমরা এই যে নন কমিউনাল মুভমেন্ট বলি, সমস্ত কিছু হচ্ছে ব্রিটিশদের সাথে তাল মিলিয়ে কোনো রকমে আমার অধিকার আদায় করা। নজরুল কিন্তু সেটা চাননি। নজরুল সরাসরি বলছে, আমি স্বরাষ্ট্র কিছু বুঝি না, আমি চাই মুক্তি, আমি চাই স্বাধীনতা। এবং তিনি স্বাধীনতার প্রথম কথাটা বলেছেন, তিনি বাংলাদেশ শব্দটা ব্যবহার করেছেন, তিনি আজাদির কথা বলেছেন। আর আমার এই ওসমান হাদি আসলে কি বলতেন? ওসমান হাদি বলতেন আজাদির কথা, আজাদির লড়াই, প্রত্যেকটা শব্দ বলতেন আজাদির লড়াই। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে, ওসমান হাদি একটা শব্দ ব্যবহার করতো, মানে প্রায় একটা স্লোগান দিত, ইনকিলাব জিন্দাবাদ। এই যে ইনকিলাব জিন্দাবাদ, এটাতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের একটা অংশ। সেটা কোত্থেকে আসে? এই যে নজরুল, ইকবাল, তাদের চেতনা জাত কিন্তু শব্দ হচ্ছে এই ইনকিলাব জিন্দাবাদ। তো এইভাবেই আমরা যদি বলতে পারি। এবং লাস্ট কনক্লুশন রাখবো, মহান সৃষ্টিকর্তা মানে তার আদর্শগত সন্তান, নজরুলের আদর্শগত সন্তান হচ্ছে কিন্তু হাদি। এবং মজার বিষয়টা হচ্ছে, হাদি কিন্তু নিজেও কখনো কল্পনা করেছে কিনা তার কবরটা নজরুলের পাশেই হবে। মহান সৃষ্টিকর্তা এই দুজনকেই কবুল করেছেন এবং দুজনকেই পাশাপাশি রেখেছেন। আমার মনে হয় পৃথিবীতে দ্বিতীয় কোনো বিপ্লবীর, মানে দুজন বিপ্লবীর এরকম আদর্শগত বাবা এবং সন্তানের কবর একসাথে হয়েছে আমার মনে হয় না নজির, কারণ আমি এ পর্যন্ত পাইনি। তো এটা এভাবেই বলা যায় যে নজরুলের পুরো মানে আসলে কপি বলতে পারি, অথবা আমরা জেরক্স কপি যেভাবেই বলি না কেন, সেটা হচ্ছে শরীফ ওসমান হাদি। আরেকটা জিনিস, এই শরীফ ওসমান হাদি ভাইকে যে হত্যা করা হলো, তো এর মাধ্যমে কি তার যে স্বপ্ন এবং যে লক্ষ্যগুলো ছিল, তার যে আদর্শগুলো ছিল, এগুলোকে কি নিঃশেষ করে ফেলা মানে নিঃশেষ হয়ে গেল কিনা, এটা সম্পর্কে যদি বলতেন। আমি প্রায় একটা কথা বলে থাকি, শরীফ ওসমান হাদিকে নিয়ে যখন লিখি, যখন বলি, সকল জায়গায় বলি, শরীফ ওসমান হাদির এই মৃত্যুর মধ্যে দিয়ে একজন ব্যক্তির মৃত্যু ঘটেছে, কিন্তু আদর্শের জাগরণ ঘটেছে। অবশ্যই। যে আদর্শের জাগরণের আমি 3টা আসলে উদাহরণ দেব। একটা উদাহরণ হচ্ছে, আমার মনে হয় যে পৃথিবীতে এরকম সৌভাগ্যবান ব্যক্তি খুব কম আছে, 24 ঘন্টায় তার কবরের পাশে মানুষ গিয়ে জিয়ারত করে দোয়া করে। শরীফ মানে
ওসমান হাদির কবরে কিন্তু আমরা প্রতিনিয়ত দেখি সকাল কি বিকাল কি শীত কি ঝড় বৃষ্টি মিছিল কোনো কিছু নাই। এটা একটা বড় বিষয়, এটা তো আদর্শগত যে জাগরণটা হয়েছে তার একটা কারণ। দ্বিতীয়ত কারণ হচ্ছে শরীফ ওসমান হাদিকে নানান তাত্ত্বিক আলোচনা, সভা, সিম্পোজিয়াম, সেমিনার, বই ইত্যাদি তৈরি হচ্ছে এবং ঐতিহাসিকভাবে হয়েছে। এবং এই ঐতিহাসিকতার সাথে একটা যুক্ত করতে চাই, এটা খুবই তাৎপর্যপূর্ণ। আমি বলি যে ওসমান হাদি যখন মারা গেলেন, পৃথিবীর মিডিয়াতে এমন কোনো মিডিয়া নাই, আমি জার্মান বলি, ইতালি বলি, ফ্রান্স বলি, এবং আল জাজিরা, CNN, BBC, এগুলো তো ছিলই, এগুলো ছিল। ইভেন কি এমন এমন রাষ্ট্র, কেনিয়ার মতো রাষ্ট্রগুলো, যে রাষ্ট্রগুলো বাংলাদেশ সম্পর্কে জানেই না, তারাও কিন্তু ওসমান হাদির এই নিউজটাকে প্রচার করেছে। কেন করেছে? কারণ তাদের কাছে মনে হয়েছে চে গুয়েভারা, মাও সেতুং, আমরা বলি যে খালেদ সাইফুল্লাহ অথবা সালাউদ্দিন আইয়ুবির মতো যারা বিপ্লবী ছিলেন, বা হাজী শরীয়তুল্লাহর মতো যারা বিশ্ব বিপ্লবী ছিলেন, এই বিপ্লবীদের চেয়েও তিনি কোনো অংশে কম নয়, বরং বেশি। এবং গতকাল একটা মজার জিনিস আমি পেয়েছি, চায়নায় আমরা জানি যে তারা অনেকটাই ধর্মবিদ্বেষী বা ধর্মহীনতার মধ্যে বিশ্বাস করে। তো স্ট্রিটের পাশে একটা যুবক বসে আছে, সেই যুবকের বয়স হয়তো অ্যারাউন্ড 30 হবে। ওখানে দুইজন বাঙালি হেঁটে যাচ্ছিলেন তাদের বিজনেস কাজে। হঠাৎ করে তারা দেখলো শরীফ ওসমান হাদিকে নিয়ে লেখা যে গান আছে, সঙ্গীত আছে, তিনি বসে বসে, বাংলা বুঝেন না, তিনি সেটা শুনছেন। আমি এই আবু ওয়াইদের যে গানটা আছে, মানে এই গানটাই শুনছেন। এবং তারা তখন আগে রেকর্ড করলো, তারপরে ওই ব্যক্তির সাথে কথা বললো। আমি খুব বিস্ময়ের সহিত মানে খেয়াল করলাম, তাকে জিজ্ঞেস করা হলো, সে বলল যে মানে নির্যাসটা ছিল এরকম, এই মানুষটা মানুষের মুক্তির জন্য কথা বলেছে। পৃথিবীতে যেখানে মুক্তির ধ্বনি মানে আসবে, মুক্তির আকাঙ্ক্ষা তৈরি হবে, সেখানেই হাদির নাম পৌঁছে যাবে। তার মানে হচ্ছে কি, হাদির তো মৃত্যু ঘটেনি, জাগরণ ঘটেছে। এবং পৃথিবীতে এটাই হয়ে থাকে। যেমন আমি একটু আগে বলছিলাম যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মৃত্যু ঘটেছে, কিন্তু ওনার যে আদর্শগত চেতনাটা, এটা কিন্তু আমাদের মধ্যে প্রবাহিত। সুতরাং আমাদের এখানে একটা ছোট্ট কর্তব্য আছে, যে ইয়াং জেনারেশন, যে হাদি কিন্তু এই তরুণদেরকে নিয়েই বেশি ভালোবাসতেন। সেটা কি, হাদি যেভাবে চলতেন, যেভাবে চিন্তা করতেন, যেভাবে কথা বলতেন, যেভাবে মানুষকে ভালোবাসতেন, যেভাবে নিজেকে সংযম করতেন, এই সমস্ত বিষয়গুলো যদি চর্চা করতে পারি, তবেই হাদির এই আদর্শ জাত যেটা আছে, এটাকে আমরা স্বরূপে আমরা একটা বিপ্লবী পরিণত করে মুক্তির আকাঙ্ক্ষায় পৌঁছে যাব। অসংখ্য ধন্যবাদ স্যার। এ পর্যায়ে যে প্রশ্নটা করব সেটা হলো যে আপনার মতে নজরুল যতদিন থাকবেন ততদিন কি হাদির মতন ব্যক্তিত্বদের পুনর্ভাব ঘটবে কিনা, বা পুনর্জাগরণ ঘটবে কিনা? হ্যাঁ, অবশ্যই। এটাকে এক বাক্যে যদি বলি, ঘটবে, ঘটতেই হবে, এটা ঘটবে। তার প্রথম আমরা যদি বলে থাকি, নজরুলের প্রভাব তো অনেকের উপরেই পড়েছে। ফররুখ আহমেদকেও যদি আমরা বলি, চেতনাগতভাবে অনেকটাই মিল আছে। তারপরে আমরা শুধু এইভাবে না, আমি যদি বলি এই যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমাদের যে স্লোগান ছিল, আমি নেতাজি সুভাষচন্দ্রের বসুর একটা কথা বলি, তারপরে এই জায়গাটা আসি। আলবার্ট হলে যখন নজরুলকে 30 বছর বয়সে সংবর্ধনা এবং অবিভক্ত ভারতের জাতীয় কবি হিসেবে ঘোষণা করা হয়, তখন সুভাষচন্দ্র একটা কথা বলছে, আমরা যখন যুদ্ধে যাব, আমরা যখন ঘুমোতে যাব, আমরা যখন প্রেম করতে যাব, আমরা যখন লিখতে যাব, আমরা যেখানেই যাব, নজরুল আমাদের সাথে থাকবেন এবং অনুপ্রেরণা হয়েই আমাদেরকে সামনে এগিয়ে নেবে। এবং সেটা এগিয়ে নিয়েছে। 47-এর যে লড়াই হয়েছে, অর্থাৎ আমরা যখন ভারত আমাদেরকে তাদের একটা অঙ্গ রাজ্য হিসেবে তৈরি করতে চেয়েছে, আমরা কী দিয়ে প্রতিবাদ করেছি? আমাদের এই যে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এই যে শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, আমরা যদি আবুল মনসুর আহমেদ, আবুল হাসিম, তাদের কথা বলি, তারা আসলে কী দিয়ে লড়াই করেছেন? তারা নজরুলের এই বাণীটাই পৌঁছে দিয়েছেন। এবং এই বাণীর পৌঁছে দেওয়ার পরে আমরা যখন পাকিস্তান বিরোধী লড়াই করেছি, সেই লড়াই আমাদের বাণী কী ছিল? নজরুল ছিল। অর্থাৎ 71-এ আমি ছোট্ট একটা ঘটনা এখানে এটা উল্লেখ করতে হয়, এটা অনেকের কাছে অজানা থাকতে পারে, খুব ছোট্ট করে কথাটা বলি। আমরা জানি যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, এটা কিন্তু যখন বম্বিং করে ধ্বংস করে দেওয়া হয় 27শে মার্চ, এরপরে কিন্তু এটাকে ওই যে ত্রিপুরায় নিয়ে গিয়ে মানে আগরতলায় গিয়ে ওখানে কিন্তু স্থাপন করা হয়। এবং মজার বিষয় হচ্ছে যে সেটা ট্রান্সমিশন অর্থাৎ প্রচার উপযোগী হওয়ার পরেও কিন্তু তৎকালীন কর্মকর্তারা বেলাল মাহমুদ চৌধুরী এবং MR আক্তার মুকুলরা সেটা সম্প্রচারে যায় না, কারণ তার 5 দিন পরেই কিন্তু নজরুলের জন্মবার্ষিকী।
জন্মদিন। আচ্ছা, এবং তারা বলেছে যে নজরুলের জন্মদিনে যদি আমরা পুনঃপ্রচারে সম্প্রচারে যাই তাহলে পুরো বাংলাদেশি মানুষকে আমরা জাগরণের মধ্যে নিয়ে আসতে পারবো। এবং সেটা কোনটা হচ্ছে, কারার ওই লৌহ কপাট দিয়ে শুরু করে চল চল ঊর্ধ্ব গগনে, এই যে একটার পর একটা নজরুল প্রতিদিন তারা করতেন যুদ্ধের ময়দানে। আমরা দেখেছি ৭৫-এ যখন ৭ই নভেম্বর যে বিপ্লব হয় সেখানেও নজরুল ছিল। আমরা ৯০-এর গণঅভ্যুত্থানে আমরা দেখেছি এইবার ২৪-এর বিপ্লবের, আমি তো বলে থাকি, প্রধান ইমাম হচ্ছেন নজরুল। আমি আবারও বলছি ২৪-এর বিপ্লবের প্রধান ইমামই ছিলেন নজরুল। সেই বিপ্লবের যিনি প্রধান ইমাম তারই তো মুতোয়াল্লি বা তারই তো একজন মুসল্লি ছিলেন এই ওসমান হাদি। সুতরাং এইভাবে যদি আমরা চিন্তা করি এবং আমরা যদি গ্রাফিতিগুলোও খেয়াল করি, প্রত্যেকটা জায়গায় কারার ওই লৌহ কপাট, শিকল ভাঙ, এই স্লোগানগুলোতে গ্রাফিতি তৈরি করা হয়েছে। তার মানে এটা যখনই নির্যাতন, নিষ্পেষণ, নিপীড়ন আসবে, নজরুল আসবে এবং সেভাবেই যোগে যোগে হাদিরা জন্মগ্রহণ করবে, তারা আমাদেরকে পথ দেখাবে। আমাদের দায়িত্ব হচ্ছে সেই পথকে অনুসরণ করা। অসংখ্য ধন্যবাদ স্যার। এ পর্যায়ে যে জিনিসটা জানতে চাবো সেটা হলো যে আমাদের বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে ওসমান হাদি ভাইয়ের যে ভূমিকা এবং অবস্থান, এটা কিভাবে আপনি মূল্যায়ন করবেন? আমি মূল্যায়ন করব যে একটা কথা বলি যে বাংলাদেশের অনেক মানুষ সেই ২০২৪-এর যে বিপ্লব, এই বিপ্লবের পরে ফেরাউসিনা, এই শব্দটা আমি বললাম, ফেরাউসিনা এটা হাদির শব্দ, শরীফ ওসমান হাদির শব্দ। ফেরাউন এবং হাসিনা, ফেরাউনের ফেরাউ, হাসিনার সিনা নিয়ে তিনি প্রায়ই বলতেন ফেরাউসিনা। আমি বলি অবশ্য লেডি ফেরাউন বলতাম, তো হাদির মৃত্যুর পর থেকে আমি নিজেও এখন বলা শুরু করেছি ফেরাউসিনা। এই ফেরাউসিনা যখন তার শ্বশুর বাড়িতে, অর্থাৎ তিনি যখন পালিয়ে যান, এই পালিয়ে যাওয়ার পরেই আমরা একটা কথা তরুণদের মাঝখানে শুনতে পেয়েছি, সেটা হচ্ছে এটা আমাদের প্রকৃত স্বাধীনতা বা দ্বিতীয় স্বাধীনতা। এই যে দ্বিতীয় স্বাধীনতাটা কেন আসলো? কারণ ৭১ থেকে ২৪ পর্যন্ত আমরা স্বাধীনতার যে মূল স্পিরিট, চেতনা যেটাকে বলি, এটা কিন্তু আমরা লাভ করতে পারি না। আমাদের আকাঙ্ক্ষাটা অন্যদের কাছে ধরা ছিল, যার কারণে আমাদের স্লোগান এসে দিল্লি নয়, পিন্ডি নয়, ইয়র্ক নয়, লন্ডন নয়। আমরা কি চাই? আমরা নিজস্ব একটা মজ্জাগত বিষয় চাই। সুতরাং এই মজ্জাগত বিষয়টাতে আমরা দেখেছি যে ডিপ স্টেট বলে একটা কথা আছে, এই যে গভীর ষড়যন্ত্র চলছিল, সেই ষড়যন্ত্রটা ওসমান হাদি বুঝতে পেরেছিল এবং সেই স্বাধীনতাকে কেউ যাতে ছিনিয়ে নিতে না পারে, নস্যাৎ করতে না পারে বা অন্যদিকে ডাইভার্ট করতে না পারে, তারই সংগ্রাম ছিল। সুতরাং বাংলাদেশ যতদিন থাকবে, এই পৃথিবী যতদিন থাকবে, শরীফ ওসমান হাদির এই আজাদির যে লড়াই, স্বাধীনতার যে লড়াই, এই মুক্তির যে লড়াই, এটা অবিনশ্বর হয়ে থাকবে। এখানে কেউ হাত দিতে পারবে না, বরং এরকম আরও বিপ্লবী তৈরি হয়ে আগামী দিন এই স্বাধীনতাকে, এই আজাদি লড়াইকে তারা সামনে এগিয়ে নেবে এবং সাফল্য তারা বয়ে নিয়ে আসবে। আচ্ছা স্যার, এই ওসমান হাদি ভাইয়ের যে হত্যার দাবি, যে হত্যার বিচারের যে দাবিটা, এই বিষয়ে আপনার বক্তব্য কি? এটা অত্যন্ত দুঃখজনক যে ওসমান হাদির ঘাতকদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি এবং মাঠ পর্যায়ে আসলে আন্দোলন করতে হয়। একটু আগে আমি যেটা বলছিলাম যে সেটা হচ্ছে যে ওসমান হাদির এই যে বিচারহীনতার সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না, যার কারণে তরুণদেরকে আবারও রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হতে হয়। সো এই ক্ষেত্রে আমি বলবো যে বিচারটা যত দ্রুত সম্ভব এটা করে ফেলা দরকার এবং আমাদেরকে রাষ্ট্রের সমস্ত শক্তি ব্যয় করে খুনিকে ধরে নিয়ে আসতে হবে। কারণ খুনিকে ধরার মধ্য দিয়েই আসলে তার মাস্টার মাইন্ড যারা ছিল, পরিকল্পনাকারী যারা ছিল, তাদেরকে কিন্তু আমরা চিহ্নিত করতে পারবো এবং তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারবো। এর মধ্য দিয়ে দুটো জিনিস ঘটবে। একটা হচ্ছে বাংলাদেশ তার প্রকৃত স্বাধীনতাটা ভোগ করবে এবং এখানে তখন আর কেউ এই ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করবে না। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে শরীফ ওসমান হাদির যে আকাঙ্ক্ষা বা আজাদের যে লড়াই, ইনসাফের যে লড়াই, এই লড়াইতে আরও অসংখ্য তরুণ কাঁধে কাঁধ মিলিয়ে একটা মিছিল নিয়ে সেখানে সমবেত করবে এবং একটা দেশকে নয় পুরো বিশ্বকেই সাম্যের পৃথিবীতে পরিণত করতে পারবে। সুতরাং তার বিচারটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ এবং এটা হওয়া আমরা সময়ের দাবি মনে করি এবং সবাইকে বলি যে আগামী নির্বাচনে এ আওয়াজ তুলতে হবে যে দেশকে সংস্কার করে আমরা শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা কামনা করছি। অসংখ্য ধন্যবাদ স্যার। আরেকটা জিনিস যেটা আপনি একটু আগে আপনার কথার মধ্যে বলছিলেন সেটা হলো যে ওসমান হাদি ভাই তার লেখা এবং কথার মধ্যে আরবি এবং ফার্সি ভাষাগুলো ব্যবহার করতেন, তো এটার কোনো ঐতিহাসিক কোনো কারণ ছিল কিনা?
হ্যাঁ, ধন্যবাদ। অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন, এবং এই ধরনের প্রশ্নই আসলে তরুণদের জন্য খুব বেশি প্রয়োজন। আমাদের ইতিহাসে ফিরে যেতে হবে। আমাদেরকে প্রথম কথা হচ্ছে যে ওসমান হাদি, আমি নিজেও এটা প্রায়ই ব্যবহার করি এবং ওসমান হাদি এটা খুব ব্যবহার করতেন। যেমন ওসমান হাদির মুখে আমি কখনো শুনিনি পশ্চিমবঙ্গ এপার ওপার বাংলা অথবা পশ্চিম বাংলা পূর্ব বাংলা, এটা ব্যবহার করতেন না। কেন ব্যবহার করতেন না, আমি ওই তারপরে আরবি ফার্সিটাতে আসি। সেটা হচ্ছে পশ্চিম বাংলা হচ্ছে প্রথমত ভারতের একটা অধ্যুষিত রাজ্য, বাংলাদেশ হচ্ছে স্বাধীন রাষ্ট্র। তার মানে কি, তার নিজস্ব আইডেন্টিটি বা পরিচয় আছে। পশ্চিমবঙ্গের কি হচ্ছে, অন্যের পতাকা বহন করে মানচিত্রের মধ্যে সে ক্ষুদ্র একটা অংশ, তার ছোট্ট একটা নিঃশ্বাস আছে এবং তাকে যে কোনো মুহূর্তে শেষ করে দেওয়া যেতে পারে। কিন্তু বাংলাদেশ তো তার নিজস্ব স্বকীয়তায় আছে। এটা গেল একটা কারণ। দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে, ঐতিহাসিকভাবে প্রায় 4200 বছরে যদি আমরা আমাদের এই বঙ্গের যে বঙ্গটা আছে, সেই বঙ্গের আমরা ইতিহাসটা ঘাঁটি, তাহলে দেখবো আজকে যে পশ্চিমবঙ্গ, আমাদের যে স্বাধীন বাংলা, এটা আদর্শগতভাবেই কিন্তু ঐতিহাসিকভাবে একটা রেখা দিয়ে বিভক্ত। তৃতীয়ত যে কারণটি এখানে কাজ করবে, আমরা জানি বাংলার যে ভিত্তিপ্রস্তর এটা স্থাপন করে শামসুদ্দিন ইলিয়াস শাহ। তিনি যখন ঢাকাকে কেন্দ্র করে আসলে এই একটা মানচিত্র এবং তার মধ্যে নিজস্ব ভাষা তৈরি করেন, নিজস্ব সংস্কৃতি তৈরি করেন, শিক্ষা ব্যবস্থা তৈরি করেন, অর্থনীতি তৈরি করেন এবং প্রশাসনিক কাঠামো ব্যবস্থা তৈরি করেন, পরিবহন খাত, অর্থাৎ একটা স্বাধীন রাষ্ট্রের জন্য, ইভেন কি মুদ্রা পর্যন্ত, আলাদা মুদ্রা তৈরি করেন ভারতীয় উপমহাদেশে শামসুদ্দিন ইলিয়াস শাহ। সেই ইলিয়াস শাহ ওখানে কী ছিল আসলে, ইলিয়াস শাহ ওখানে খেয়াল করেছেন দিল্লি, আমি কিন্তু এখানে একটা বলি আধিপত্যবাদের বিরুদ্ধে, এবং ওসমান হাদি কেন, দিল্লি তখন এই ঢাকাকে আলাদাভাবে শাসিত করত। তখন তার কাছে মনে হলো, দিল্লি কেন আমাকে শাসন করবে, আমার তো নিজস্ব একটা সত্তা আছে, আমার নিজস্ব একটা সংস্কৃতি আছে, আমার একটা নিজস্ব ধ্যান ধারণা আছে, আমি সেটা দিয়ে তৈরি করব। সেই ধ্যান ধারণে আসলে কি হয়েছে, সেই ধ্যান ধারণে আমরা দেখেছি আরব থেকে, ফার্সি থেকে, তাজিকিস্তান থেকে, বিভিন্ন জায়গা থেকে বণিকরা আসতেন এবং ধর্মযাজকরা আসতেন। এই যে একটা সংমিশ্রণ, এর আগে এখানে কি ছিল, বৌদ্ধ, তারপরে হিন্দুরা ছিল, মুসলিমরা আসা শুরু করলো, বিভিন্ন দেশ থেকে ভাষা নিয়ে আসা শুরু করলো, সংস্কৃতি নিয়ে আসা শুরু করলো। সংস্কৃতি বলতে আবার সংস্কৃত ভাষা না, কালচার যেটাকে আমরা বলছি, সেটা নিয়ে আসা শুরু করলো। তার মানে হচ্ছে কি, এই সমস্ত কিছু শামসুদ্দিন ইলিয়াস শাহের প্যাট্রোনাইজিংয়ে আমরা দেখলাম একটা নতুন শাসন ব্যবস্থা বলি, রাষ্ট্র কাঠামো বলি, ভাষা কাঠামো বলি, যেটা দিয়েই কিন্তু দিল্লি সহ সকল মানুষ আমাদেরকে আলাদা চিনতে পেরেছে। এবং আমি এটাকে ঐতিহাসিক কারণটার সাথে আরেকটা জিনিস এটা উল্লেখ করবে ঠিক এইভাবে, এটা হচ্ছে এই যে পশ্চিমারা আমার দেশকে দখল করতে আসলো 1757 সাল, তো এটা হচ্ছে একেবারে চূড়ান্ত পর্যায়ে ছিল, কিন্তু তারও 300-400 বছর ধরে তারা এখানে এসেছে। কেন? তারা সমীকরণ করছে ব্যবসার নামে কিভাবে দখল করা যায়। কেন আসলে এখানে ব্যবসা করতে এসে, তারা তো প্রথমে যেতে পারতো দিল্লিতে তো যায়নি, এসেছে আমরা বাংলায়। কেন এসেছে? কারণ এটা ভাষার দিক থেকে বলি, সংস্কৃতির দিক থেকে বলি, আমার রিসোর্সের দিক থেকে বলি, অর্থনৈতিক দিক থেকে বলি, সবচেয়ে সমৃদ্ধশালী একটা ছিল। এবং আমরা যদি খেয়াল করি, এই ভারতীয় উপমহাদেশে যে প্রাচীন 3টি বিশ্ববিদ্যালয়, এই 3টি প্রাচীন বিশ্ববিদ্যালয়, পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলো এই ভারতীয় উপমহাদেশের, এবং 3টাই কিন্তু এই বাংলায় আসলে অবস্থিত ছিল। সেই কারণ সব কিছু মিলে ওসমান হাদি যেটা চেয়েছিলেন, সেটা হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ যে বাংলার যে ভাষাটা স্থাপন করেছে এবং যেটা দিয়েই আমাদের নিজস্বতা এবং আমরা বাংলাদেশি হতে পেরেছি, সেই ভাষাটা প্রচলনের মধ্য দিয়ে আসছেন। যার কারণে তিনি ব্যবহার করতেন, যেমন আমি বলি, তিনি একটা শব্দ ব্যবহার করতেন, গণ সেজদা। এই যে গণ, এটা কিন্তু বাংলা, আবার সেজদা শব্দটা কিন্তু আরবি শব্দ নিয়ে আসছে। এই যে এই শব্দগুলো সংমিশ্রণ কেন করতেন? কারণ এটাই তো আমার প্রকৃত শব্দ। আমরা তো সালাদ বলি না, আমরা বলি নামাজ। এটা আমার শব্দের সাথে কয়েকশো বছর ধরে এটা মিশে গেছে। ওসমান হাদি সেটাকেই চ্যালেঞ্জ করছে। অর্থাৎ ঐতিহাসিকভাবেই এটাই সত্য, ওসমান হাদি এবং কাজী নজরুল ইসলাম যে ভাষা ব্যবহার করতেন বা ফররুখ আহমেদ যে ভাষা ব্যবহার করতেন, সেই ভাষাটাই ছিল আমার ভাষা, আমার সাধারণ মানুষের ভাষা। আমরা যেমন গ্রামে গঞ্জে যখন ফিরে যাই, আমরা কি বলি? তোষামত করা, এই আমরা বলি হচ্ছে আদালত বলি, আমরা তারপরে বলে হচ্ছে যে মসজিদ বলি। এই যে শব্দগুলো, এটা কি এগুলো তো বাংলা শব্দ না, প্রকৃত বাংলা যেটাকে বলা হয়, এটা কিন্তু শব্দ না। এটা কোত্থেকে আসছে? আমার ওই যে বাংলাদেশি যে অবয়ব বা রাষ্ট্র কাঠামো তৈরি হয়েছে, তার নিজস্ব ভাষা। সো ওসমান হাদি সেই ভাষাটাই ব্যবহার করে মানুষকে জানান দিতে চেয়েছে, ভাই তুমি পশ্চিমা এই যে ইংরেজি ভাষা শিখে তোমার কোনো লাভ নেই। তোমাকে যদি জাতিসত্তা হিসেবে, নিজস্ব সত্তা হিসেবে টিকে থাকতে হয়, তাহলে তোমার নিজের ভাষা ধরো। এবং ওসমান হাদি এই যে সবার কাছে প্রিয় হয়েছে,
তিনি তো কোনো ইংরেজি খুব বেশি একটা বলতেন না, কিন্তু খুব ফ্লুয়েন্টলি বলতে পারতেন, লিখতে পারতেন, আমরা সবাই জানি, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। কিন্তু তিনি এটা ব্যবহার করতেন কারণ তার নিজস্ব আইডেন্টিটির জন্য। আমরা যেমন মাইকেলের বিষয়ে ছোট্ট একটা বলে দিই, আমি এটা শেষ করি। যেমন মাইকেল আসলে কি হচ্ছে, মানে খ্রিস্টান হয়েছে, ইংরেজি ভাষায় লেখার চেষ্টা করেছে, কিন্তু স্থান পেয়েছে, স্থান পায়নি। আবার ফিরে কিন্তু আমার সেই বাংলায় আসতে হয়েছে, তার নিজস্ব ভাষায় আসতে হয়েছে, তারপরেই কিন্তু মাইকেল হয়েছেন। আমাকে এই কথাটাই ধারণ করতে হবে। যেমন ওই আমাদের ফররুক আহমেদ তার বালিশের পাশে রাখতেন মাইকেল মধুসূদন দত্তের বই রাখতেন ওই চিন্তা থেকে, আর ওসমান হাদি রাখতেন নজরুলের বই থেকে, নজরুলের বই এবং ফররুক আহমেদের বই, আল মাহমুদের বই, কারণ ওই ভাষাগুলো এখানেই ছিল। এটাই মূল কারণ। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, এই পর্যায়ে আপনার কাছে সর্বশেষ যে প্রশ্নটা আমি করব সেটা হলো যে ওসমান হাদি ভাইয়ের যে ইনসাফের ভাষা, সেটা আসলে কি ছিল? ইনসাফের এই ভাষাটা হচ্ছে ইসলামের ভাষা। আমাদেরকে মনে রাখতে হবে, বাংলাদেশ নামক যে স্বাধীন রাষ্ট্রটা তৈরি হচ্ছে, এটা ইসলামের যে মজ্জাগত বা আদর্শগত যে বিষয় আছে সেটার উপর ভিত্তি করেই তৈরি হয়েছে। ইনসাফটা আসলে আমরা খুব একটু সংক্ষেপে যদি বলি, যে যারা নারীবাদী আন্দোলন করে বা শ্রেণী বৈষম্যহীন কথা বলে, তারা বলে যে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না, এটা ইসলাম বলে। কিন্তু সেটা আসলে কিসের ক্ষেত্রে? সেটা হচ্ছে আচরণগত দিক থেকে, চিন্তার দিক থেকে, একজন আরেকজনের সাথে যে সম্পর্ক থাকবে সেটার ক্ষেত্রে। কিন্তু প্রাপ্তির ক্ষেত্রটা আসলে কী হবে? আমি যদি বলি, একজন মানুষ পিএইচডি করছেন এবং তিনি খুব নিখুঁতভাবে তার কর্মস্থলে প্রতিদিন 8 ঘন্টা চাকরি করছেন, আমি ধরে নিলাম। আরেকজন মানুষ ইন্টারমিডিয়েট পাস করলেন বা এসএসসি পাস করলেন, কিন্তু তিনি কাজে ফাঁকি দিচ্ছেন। এখন দুজনকেই কি আমি আসলে সমান বেতন দেব, সমান মর্যাদা দেব? এটা দেওয়ার কিন্তু সুযোগ নেই। তো ইনসাফ হচ্ছে সেটা, যে ইংরেজি একটা শব্দ বলে ইকুইটি, নট ইকুয়ালিটি। ইকুয়ালিটি হচ্ছে যে যাই করুক সবাইকে একই কাতারে নিয়ে আসতে হবে, কিন্তু ইকুইটিটা ইসলামের ভাষা, ইসলামের শব্দ। সেটা কোথায়? ইনসাফের সাথে আসে, যে হ্যাঁ তিনি এটা করেছেন। আমরা একটা প্রায় কথা বলি না, স্যার উনি এই কাজের এটা ডিজার্ভ করেন। ডিজার্ভ করা মানে কি? তিনি এটা মানে প্রাপ্য, এটা তার কর্মের কারণে এটা প্রাপ্য। তাকে এটা না দেওয়া মানে হচ্ছে অন্যায় হবে। আবার যে অযোগ্য তাকে যদি সেটা দিয়ে দিই, তাহলে কি হবে? সেখানে অন্যায় হবে, বৈষম্য হবে। এবং সেখানে আমরা যদি বলে থাকি করাপশন যে শব্দটা ব্যবহার করি, সেটা হচ্ছে এইটা ওসমান হাদি বলতেন মানুষকে এগিয়ে আসতে হবে। এর মধ্যে দিয়ে কী হবে? মানুষ অনুপ্রাণিত হবে, যেন আমাকে এগিয়ে যেতে হবে, আমাকে সামনে যেতে হবে। এই শব্দটাই আসলে তিনি ব্যবহার করতেন। অর্থাৎ সহজ কথায় বলি, মানুষ তার যা প্রাপ্য কর্মের মধ্য দিয়ে, এবং এই কর্মটা সর্বশেষভাবে বলি, আমরা যখন হাসরের ময়দানে আমাদেরকে মহান সৃষ্টিকর্তা ডাকবেন, তিনি আসলে কি দেবেন? তিনি তো ইনসাফ করবেন। অবশ্যই তিনি ইনসাফ করবেন। আমি যা করেছি পৃথিবীতে তারই প্রতিদান দেবেন, সেই অনুসারে প্রতিদান দেবেন। আরেকজন ভালো করেছে, তাকে সেই পরিমাণে অনুদান দেবেন। এবং যার কারণে বেহেশত এবং দোজখ দুইটাতেই কিন্তু অনেকগুলো শাখা, মানে আপার ক্লাস লোয়ার ক্লাস এভাবে করা হয়েছে, ভাগ করা হয়েছে, শ্রেণী বিভাগ করা হয়েছে। এই শব্দটাই ধারণ করতেন শরীফ ওসমান হাদি। যার কারণে আমরা তার শ্রমিক যখন 1 টাকা দিতেন, রিক্সা ড্রাইভার যখন 5 টাকা দিতেন, সে এইটাকে 5 কোটি টাকার মতো মনে করতো, কারণ তার ক্যাপাসিটি অনুসারে দিয়েছে। আরেকজন যার 50 কোটি টাকা আছে, সেখান থেকে 5,000 টাকা দিয়ে সে ভাবতে হচ্ছে ওইটাই তার ইনসাফ। এইটাই আসলে ইনসাফের ভাষা। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমরা আজকের অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে এর পরবর্তী অনুষ্ঠানে। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।